আগের লেকচারে অ্যালকোহলের ফিজিক্যাল প্রপার্টিজ আলোচনা করা হয়েছিল। আজকের লেকচারে আমরা অ্যালকোহলের কেমিক্যাল প্রপার্টিজ আলোচনা করব। কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকোহল। এখন অ্যালকোহলের কেমিক্যাল প্রপার্টিজ বর্ণনা করতে গিয়ে আমরা অ্যালকোহলের যাবতীয় বা সমগ্র রিয়াকশানগুলোকে 5টি ভাগে ভাগ করতে পারি। দ্য রিয়াকশন অফ অ্যালকোহলস আর ক্লাসিফাইড ইন্টু 5 টাইপস। তার মধ্যে প্রথম টাইপের যে বিক্রিয়া, দ্য ফার্স্ট টাইপস অফ রিয়াকশন, এটা হচ্ছে দিস রিয়াকশন involves the cleavage of ROH এই বন্ডটা। অর্থাৎ যে সমস্ত বিক্রিয়ায় অ্যালকোহলের এই যে অক্সিজেন হাইড্রোজেনের এই বন্ধনের বিভাজনটা ঘটবে, ক্লিভেজ হবে, সেই জাতীয় বিক্রিয়াগুলো এক টাইপের বিক্রিয়া। এই বন্ধন বিভাজনের জন্য যে রিয়েজেন্টগুলো প্রয়োজন বা যে রিয়েজেন্টের সঙ্গে বিক্রিয়ার মাধ্যমে অক্সিজেন হাইড্রোজেনের বন্ধনের বিভাজন ঘটে, সেই রিয়েজেন্টগুলো হলো দ্য রিয়েজেন্ট used here for such reaction এক নম্বর হচ্ছে যে স্ট্রং বেসেস, লাইক যেগুলো স্ট্রং বেস, সেই বেসগুলো আসলে এই হাইড্রোজেনটা যেটা এলিমিনেটেড হবে সেটা H+ আকারে এটা এক্সচেঞ্জ হবে। সুতরাং এই যৌগটি যেহেতু H+ বর্জন করে, তাহলে নিশ্চয়ই এটা অ্যাসিড হিসাবে ব্যবহার হয়ে থাকবে। সুতরাং তার সঙ্গে বিক্রিয়া করতে গিয়ে স্ট্রং বেস দরকার। সেই স্ট্রং বেসের মধ্যে আমাদের কতগুলো বেস হচ্ছে গিয়ে যে যারা স্ট্রং ইলেকট্রোপজিটিভ মেটাল, তারা স্ট্রং বেস হিসাবে পরিগণিত হয়। অর্থাৎ স্ট্রং ইলেকট্রোপজিটিভ মেটাল, ইজি সোডিয়াম, পটাশিয়াম এটসেট্রা। এই জাতীয় স্ট্রং ইলেকট্রোপজিটিভ মেটালগুলো এরা স্ট্রং বেসের মতো আচরণ করে। তাছাড়া আরও কিছু কিছু বেসের মতো আচরণ করে, যেমন সোডামাইড NaNH2 বা পটাশামাইড KNH2, সোডিয়াম অ্যালকক্সাইড RONA বা পটাশিয়াম অ্যালকক্সাইড। তারপরে অ্যালকিল লিথিয়াম RLi অথবা ফিনাইল লিথিয়াম মানে অর্গানোমেটালিক এই জাতীয় কম্পাউন্ডগুলো, বা সোডিয়াম হাইড্রাইড, পটাশিয়াম হাইড্রাইড অথবা RMgX গ্রিক নার্ড রিয়েজেন্ট, এটাও অর্গানোমেটালিক কম্পাউন্ড, বা ফিনাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এটাও যেন অর্গানোমেটালিক কম্পাউন্ড। এখানে ফিনাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড অথচ এটসেট্রা এই জাতীয়, কিন্তু বাট নট NaOH or KOH, এই জাতীয় বেসগুলো কিন্তু স্ট্রং বেস, এদের তুলনায় এরা উইক বেস। সুতরাং এই NaOH KOH এর সঙ্গে অ্যালকোহলের বিক্রিয়া হবে না, অথচ বাকি যে বেসগুলো রয়েছে সেইগুলোর ক্ষেত্রে খুব সহজেই অ্যালকোহলের বিক্রিয়া হয়। অর্থাৎ অ্যালকোহলের হাইড্রোজেনটাকে, এই যে হাইড্রোজেনটাকে কোথায় লিখলাম, এই যে হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করবে। তাহলে এক্ষেত্রে বেস হিসাবে রয়েছে ধাতুগুলো যেমন রয়েছে, তেমনি এখানে NH2- এটা বেস, অ্যামাইডটা RO- অ্যালকক্সাইড এটাও বেস, R-
ফিনাইল অ্যালকিল লিথিয়ামের ক্ষেত্রে আর মাইনাসটা বেস, ফিনাইল লিথিয়াম ফিনাইল বেস, সোডিয়াম হাইড্রাইডের ক্ষেত্রে এইচ মাইনাসটা বেস, পটাশিয়াম হাইড্রাইডে এইচ মাইনাস বেস, আর এমজিএক্স আর মাইনাস বেস, ফিনাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডে ফিনাইলটা বেস। এই জাতীয় বেসগুলোর সঙ্গে মানে বিক্রিয়া হবে। দ্বিতীয় প্রকারের রিয়েজেন্ট হচ্ছে গিয়ে সেকেন্ড টাইপস রিয়েজেন্ট বলতে গিয়ে অ্যাসিটাইল ক্লোরাইড CH3COCl অথবা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড CH3COCO CH3 অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। এরা মূলত অ্যাসিটাইলেশন রিঅ্যাকশানে অংশগ্রহণ করে, অর্থাৎ অ্যালকোহলের সঙ্গে এই জাতীয় রিয়েজেন্টে যে বিক্রিয়াটা হবে সেই বিক্রিয়াগুলো অ্যাসিটাইলেশন রিঅ্যাকশন নামে পরিচিত। ফর অ্যাসিটাইলেশন রিঅ্যাকশন, অ্যাসিটাইলেশন রিঅ্যাকশন। আরও হতে পারে যে 3 নম্বর যেটা রিয়েজেন্ট হিসাবে যদি বলি কার্বক্সিলিক অ্যাসিড আর COOH, এই কার্বক্সিলিক অ্যাসিড মাধ্যমে অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া হবে, তাতে অ্যালকোহলের হাইড্রোজেন আর কার্বক্সিলিক অ্যাসিডের OH মিলে জল আকারে বেরোবে, অ্যাসিড মাধ্যমে বিক্রিয়াটি ঘটবে। বিক্রিয়াটি হলো এস্টারিফিকেশন রিঅ্যাকশন নামে পরিচিত। এস্টারিফিকেশন রিঅ্যাকশন, এটা ফর এস্টারিফিকেশন রিঅ্যাকশন। আরও কিছু রিয়েজেন্ট রয়েছে 4 নম্বর হিসাবে যদি বলি, সেগুলো হলো কার্বনিল কম্পাউন্ড RCHO অথবা R2CO অ্যালডিহাইড বা কিটন। এরা মূলত অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়ায় তাতে অ্যাসিটাল এবং কিটাল ফর্ম করে, তাই অ্যাসিটাল কিটাল ফর্মেশনের ক্ষেত্রে অ্যাসিটাল অ্যান্ড কিটাল ফরমেশনের ক্ষেত্রে এই জাতীয় রিয়েজেন্টগুলো ব্যবহার হয়। যতগুলো রিয়েজেন্ট এখানে উল্লেখ করা হলো সব ক্ষেত্রেই কিন্তু অ্যালকোহলের এই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপিত করে দেবে। এক কথায় অক্সিজেন হাইড্রোজেনের বন্ধনটা ক্লিভেজ হবে, অর্থাৎ বিভাজন হবে। তো এক্ষেত্রে এই জাতীয় বিক্রিয়ায় যে অ্যালকোহলের যে রিঅ্যাক্টিভিটি বা সক্রিয়তা, সেই রিঅ্যাক্টিভিটি অর্ডার of alcohols towards the above reagent, উপরের যে রিয়েজেন্টগুলো উল্লেখ করা হলো তাদের সঙ্গে অ্যালকোহলগুলো যে রিঅ্যাক্টিভিটি অর্ডার হবে সেগুলো হলো গিয়ে প্রথমত মিথাইল অ্যালকোহল মোস্ট রিঅ্যাক্টিভ, তারপরে ইথাইল অ্যালকোহল C2H5 মানে প্রাইমারি অ্যালকোহল। এক কথায় প্রাইমারি অ্যালকোহল যেগুলো রয়েছে 1 ডিগ্রি অ্যালকোহল বলে লিখি, ইথাইল প্রোপাইল বিউটাইল যাই হোক না কেন। তারপরে হলো গিয়ে সেকেন্ডারি অ্যালকোহল, তারপরে টারসিয়ারি অ্যালকোহল। তাহলে এই হলো গিয়ে অ্যালকোহলগুলো রিঅ্যাক্টিভিটি অর্ডার। এক্ষেত্রে যে এই বিক্রিয়ায় যেহেতু সিন্স hydrogen is eliminated as a হাইড্রোজেন আয়ন, তাহলে হাইড্রোজেন আয়ন হিসাবে এটা মানে এলিমিনেট করে, অন্যান্য গ্রুপ এখানে এটা হয় এক্সচেঞ্জ হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে আমরা এই বিক্রিয়াগুলো থেকে প্রমাণ করব যে অ্যালকোহলের হাইড্রোজেনটা যে অ্যাসিডিক। তাহলে সেই অ্যাসিডিক অ্যালকোহলগুলোর যে অ্যাসিডিটি অর্ডার, কতগুলো অ্যালকোহলের যদি আমরা অ্যাসিডিটি অর্ডার লিখি তাহলে সেটা হচ্ছে গিয়ে অ্যাসিডিটি অর্ডার অফ সাম অ্যালকোহল আর প্রথমেই যদি বলি মিথাইল অ্যালকোহল মোস্ট অ্যাসিডিক, তারপরে ইথাইল অ্যালকোহল, পরবর্তীতে প্রোপাইল অ্যালকোহল,
তারপরে আইসোপ্রোপাইল অ্যালকোহল, অ্যাসিডিটি আরও কমে গেল, CH3 CH CH3 OH। তারপরে টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল আরও কমে গেল, CH3 CH3 OH। এইভাবে আরও এই অ্যালকিল গ্রুপগুলো যদি ইথাইল করে দেওয়া হয় তাহলে অ্যাসিডিটি ক্রমশই কমতে থাকবে। কারণ হিসাবে বলি, অ্যাসিডিটি কমার কারণ হচ্ছে গিয়ে এখানে মিথাইল গ্রুপ প্লাস আই এফেক্টের মাধ্যমে অক্সিজেনের উপর ইলেকট্রন ডেনসিটি বাড়িয়ে দেয়, ফলে স্বাভাবিকভাবে অক্সিজেন হাইড্রোজেন বন্ধন থেকে ইলেকট্রনটা অক্সিজেনের দিকে মানে কম সরে আসে, অর্থাৎ হাইড্রোজেনের উপরে পজিটিভ চার্জের পরিমাণটা সেক্ষেত্রে আরও কম হয়। যত বেশি করে অক্সিজেনটা ইলেকট্রন রিচ হবে তত অক্সিজেন হাইড্রোজেন বন্ধন মধ্যস্থ ইলেকট্রন জোড়ের সরণটা অক্সিজেনের দিকে ঘটবে, এক কথায় হাইড্রোজেনটা H+ আকারে বেরোবে। তো এখানে মিথাইলের প্লাস আই এফেক্টের তুলনায় ইথাইলের প্লাস আই এফেক্ট আরও বেশি, এই ইলেকট্রনের উপর অক্সিজেনের উপর ইলেকট্রন ডেনসিটি আরও বেশি। এখানে প্রোপাইলের ক্ষেত্রে প্লাস আই আরও বেশি, ফলে স্বাভাবিকভাবে আইসোপ্রোপাইলের ক্ষেত্রে আরও প্লাস আই বেশি, অক্সিজেনের ইলেকট্রন ডেনসিটি আরও বেশি। এখানে আবার 3টে মিথাইল গ্রুপ ইলেকট্রন ডোনেট করছে, অক্সিজেনের উপর ইলেকট্রন ডেনসিটি আরও বেশি, ফলে OH বন্ধন থেকে ইলেকট্রন জোড়ের সরণটা অক্সিজেনের দিকে কম হয়, এক কথায় হাইড্রোজেনের উপর পজিটিভ চার্জের পরিমাণটা কম হয়, এক কথায় হাইড্রোজেনটা পজিটিভ আয়ন আকারে বেরোনোর সুযোগটা কম হয় পাই। আচ্ছা, এবার যদি বলি এই টাইপের যে রিয়েজেন্টগুলো দেওয়া হলো তার কি কতগুলো এক্সাম্পল, some examples of such type of reaction. Examples of such types of reaction are as follows. অ্যালকোহল নিলাম একটা ROH, প্রথমে সোডিয়াম বা পটাশিয়াম নেওয়া হলো, বিক্রিয়া করে সোডিয়াম অ্যালকক্সাইড RO-Na+, অথবা পটাশিয়াম অ্যালকক্সাইড RO-K+, আর সেই সঙ্গে হাইড্রোজেন গ্যাস বুদবুদ আকারে বেরোতে থাকবে। যদি বেস হিসাবে আমরা নিয়ে থাকি সোডামাইড, আচ্ছা পটাশামাইড সোডামাইড শুধু একটাই নিচ্ছি, সোডামাইড NaNH2, সেক্ষেত্রে সোডিয়াম হাইড্রোজেনটাই সোডিয়াম দ্বারা রিপ্লেসড হয়ে গেল, আর সেই সঙ্গে NH2 এই প্রোটনটাকে টেনে নিয়ে এই অ্যামোনিয়া আকারে উৎপন্ন হলো। যদি বেস হিসেবে আমরা নিয়ে থাকি অ্যালকিল লিথিয়াম আর Li, এ অর্গানোমেটালিক কম্পাউন্ড নেওয়া হলো, তাহলে লিথিয়াম অ্যালকক্সাইড তৈরি হলো RO-Li+, আর সেই সঙ্গে এই R- প্রোটনটাকে টেনে নিয়ে RH অ্যালকেন তৈরি হলো। যদি বেস হিসাবে নিয়ে থাকি আমি ফিনাইল লিথিয়াম, তাহলে ওই একইভাবে লিথিয়াম অ্যালকক্সাইড আর সেই সঙ্গে ফিনাইল প্রোটনটার সঙ্গে যুক্ত হয়ে বেনজিন তৈরি হয়ে গেল। আবার বেস হিসাবে নিলাম সোডিয়াম হাইড্রাইড NaH, তাহলে তৈরি হলে সোডিয়াম অ্যালকক্সাইড আর H- আর এই H+টাকে যুক্ত হয়ে গিয়ে হাইড্রোজেন গ্যাস আকারে তৈরি হলো। যদি বেস হিসাবে নেওয়া হয় RMgX, গ্রিগনার রিয়েজেন্ট, তাহলে ROMgX, আর সেই সঙ্গে তৈরি হলো R- আর H+ নিয়ে অ্যালকেন তৈরি হলো। আমরা ফিনাইল ম্যাগনেসিয়াম বেসটাকে যদি নেওয়া হয় ফিনাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড নিলাম গ্রিগনার রিয়েজেন্ট হিসাবে, তাহলে ROMgX, আর সেই সঙ্গে ফিনাইল H এর সঙ্গে তৈরি হলো আবার সেই বেনজিন তৈরি হলো। পরবর্তীতে যদি আমরা এবারে এই বেসগুলো নিয়ে থাকি, হয়তো NaOH অথবা KOH এই জাতীয় বেস নিয়ে থাকি, তাহলে
বিক্রিয়া হলে তৈরি হওয়া উচিত ছিল আর ও এন এ, আর পটাশিয়াম হাইড্রক্সাইড হয়ে গেলে আর ও কে, আর সেই সঙ্গে OH আর H মিলে জল তৈরি হওয়ার উচিত ছিল, কিন্তু আসলে এই বিক্রিয়াটি ঘটবে না। কেন ঘটবে না? এরা যত শক্তিশালী বেশ তার তুলনায় এরা কিন্তু দুর্বল বেশ। তার কারণ হলো গিয়ে এখানে এই একটা অ্যাসিড, যেহেতু এর হাইড্রোজেনটা রিপ্লেসড হচ্ছে, পরবর্তীতে আরও একটা অ্যাসিড তৈরি হচ্ছে। এখানে কিন্তু হাইড্রোজেন, অ্যামোনিয়া এগুলো সবই একটা অ্যাসিড, আর সেই সঙ্গে এটাও অ্যাসিড। যেহেতু অ্যালকোহলের তুলনায় একটা স্ট্রং অ্যাসিড একটা উইক অ্যাসিডকে রিপ্লেস করে, দুর্বল উৎপন্ন করে, তো এইটার ক্ষেত্রে অ্যালকোহলই বরং উইক অ্যাসিড, জলটাই হচ্ছে স্ট্রং অ্যাসিড, তাই এই বিক্রিয়াটি ঘটবে না। তাহলে আপাতত যে রিয়াকশনগুলো এখানে আলোচনা হলো, এই রিয়াকশনগুলোই প্রমাণ করে যে অ্যালকোহলের হাইড্রোজেনটা অ্যাসিডিক। তো all these reaction proves that all these reaction proves that the acidic nature of alcohol, অ্যালকোহলের যে অ্যাসিডিক মানে ধর্ম প্রদর্শন করে, সেটাই এই জাতীয় বিক্রিয়াগুলো সেটা প্রমাণ করে। আমরা দ্বিতীয় বিক্রিয়াটা, যেটা হচ্ছে গিয়ে বেসের সঙ্গে বিক্রিয়া হয়ে গেল, পরবর্তী যে রিয়েজেন্টগুলো নেওয়া হয়েছে অ্যাসিটাইল ক্লোরাইড এবং অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, এইগুলো অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করে যে বিক্রিয়াগুলো হবে সেগুলো অ্যাসিটাইলেশন রিয়াকশন নামে পরিচিত হবে, আর সেই সঙ্গে প্রোডাক্টটা এস্টার তৈরি হবে। তাহলে দ্বিতীয় বিক্রিয়াটি হচ্ছে গিয়ে অ্যাসিটাইলেশন রিয়াকশন। অ্যাসিটাইলেশন রিয়াকশন এর ক্ষেত্রে শুধু এক্সাম্পল আকারে বলি যে একটি অ্যালকোহল নেওয়া হলো আর ও এইচ, তার সঙ্গে অ্যাসিটাইল ক্লোরাইড Cl COCH3, পিরিডিন, এই বেসটাকে দ্রাবক হিসাবে যদি ব্যবহার করা হয়ে থাকে, তাহলে এখানে এই ক্ষেত্রে অ্যালকোহলের অক্সিজেন যেহেতু লোন পেয়ার রয়েছে, স্বাভাবিকভাবে এই কার্বনিল কার্বনে পজিটিভ চার্জ আংশিকভাবে তৈরি হলেই এই নিউক্লিওফাইল এখানে অ্যাটাক করবে, পরবর্তীতে ক্লোরিন বেরিয়ে যাবে। তারপরে বেশ আমি আপাতত এটাই এইভাবে লিখি যে যেই পাই ইলেকট্রন টেনে নিল, লোন পেয়ার এখানে অ্যাটাক করলো, অ্যাটাক করার ফলে তৈরি হলো গিয়ে আর ও এইচ, তার সঙ্গে সি, সেই সঙ্গে তৈরি হলো ও মাইনাস, এখানে হয়ে গেল সিএল আর সেই সঙ্গে CH3। অক্সিজেনের উপরে পজিটিভ চার্জ তৈরি হলো যেহেতু লোন পেয়ার ডোনেট করেছে। পরবর্তী স্টেজে এবারে হাইড্রোজেনটা প্রোটন এই বন্ধন মধ্যস্থ ইলেকট্রন যে টেনে নিল, এই হাইড্রোজেনটা প্রোটন আকারে বেরোলো। ঠিক তার পরের মুহূর্তে ক্লোরিন তার তড়িৎ ঋণাত্মকতার কারণে আবার ক্লোরাইড আয়ন আকারে যেই বেরিয়ে গেল, এই ইলেকট্রন পেয়ারটা এখানে শিফট করলো, তাহলে তৈরি হলো CH3 C ডবল বন্ড OR, আর এখানে H প্লাস Cl মাইনাস মিলে HCl আকারে বেরিয়ে গেল। তাহলে তৈরি হলো এখানে HCl প্লাস এই স্টারটা তৈরি হলো CH3 C ডবল বন্ড OR, তাহলে এই স্টারটা একটা তৈরি হলো। এখন আমরা যদি বলি যে এই অ্যালকোহলের হাইড্রোজেনটা রিপ্লেসড হলো এই অ্যাসিটাইল গ্রুপ দ্বারা, এই কারণে বিক্রিয়াটির নাম হলো অ্যাসিটাইলেশন রিয়াকশন। অ্যালকোহলে আরও অংশটা তো থেকেই গেল, মাঝখানে হাইড্রোজেন রিপ্লেসড হলো কি দ্বারা? CH3CO গ্রুপ দ্বারা। এখন অ্যালকোহলের আণবিক ওজনটাকে যদি N ধরা হয়, তাহলে এই যে স্টারটি এর মলিকুলার ওয়েট হবে
সেটা হচ্ছে গিয়ে অ্যালকোহলের আণবিক ওজন m, তা থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গেল, মানে এক একক কমে গেল, আর তার সঙ্গে যুক্ত হলো CH3CO গ্রুপের অংশটির যেটা ওজন হবে, মাস হবে, সেটা হলো 43 ইউনিট, 43 ইউনিট। সামগ্রিকভাবে হয়ে গেল M+42। তাহলে উৎপন্ন এস্টারের আণবিক ওজন পেলাম যে অ্যালকোহলের আণবিক ওজনের থেকে আরও 42 একক বেড়ে গেল। যদি আমরা অ্যালকোহলের সঙ্গে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড বিক্রিয়া ঘটানো হয়, CH3COCH3, তাহলে এই অ্যালকোহলের হাইড্রোজেন আর CH3C ডবল অংশের সঙ্গে যুক্ত হয়ে তৈরি হলো অ্যাসিটিক অ্যাসিড, আর সেই সঙ্গে CH3C ডবল ROH, আবার ওই স্টারটাই তৈরি হলো CH3C ডবল R, ওই স্টারটি তৈরি হলো। এখন যে স্টার তৈরি হলো, অ্যালকোহলের আণবিক ওজন আবার সেই একই অ্যালকোহল নিয়েছি, আণবিক ওজনটা M ধরা হলো, তাহলে এই স্টারটির আণবিক ওজন স্বাভাবিকভাবে সেই M+42 ইউনিট হয়ে গেল। আমরা একটা অ্যালকোহল যদি ডাইহাইড্রিক অ্যালকোহল নিয়ে থাকি, অর্থাৎ পরিচিত অ্যালকোহল হিসাবে নিলাম ডাইহাইড্রিক ইথিলিন গ্লাইকল, CH2OH, তাহলে এর সঙ্গে 2 মোল অ্যাসিটাইল, যেহেতু দুটো OH গ্রুপ আছে, 2 মোল অ্যাসিটাইল ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়ায় সেক্ষেত্রে তৈরি হবে, যে স্টারটা তৈরি হবে সেটা হচ্ছে গিয়ে একটা হাইড্রোজেন ক্লোরিন মিলে 1 মোল HCl বেরিয়ে গেল, আবার আর একটা হাইড্রোজেন আর একটা ক্লোরিন মিলে 2 মোল HCl বেরিয়ে গেল, আর তৈরি হলো CH2OCOCH3, CH2OCOCH3। তাহলে এই স্টারটির এর মলিকুলার ওয়েট, এটা হলো গিয়ে অ্যালকোহলের আণবিক ওজনটা বেশ আমি M1 নিলাম, তাহলে উৎপন্ন যে স্টারটি হলো সেটার মলিকুলার ওয়েট হবে গিয়ে M1 প্লাস 2 গুণিত 42, এত একক বেশি হয়ে গেল, যেহেতু দুটো অ্যাসিটাইল গ্রুপ যুক্ত হয়েছে। আমরা একটা অ্যালকোহলকে ট্রাইহাইড্রিক অ্যালকোহল নিলাম, অর্থাৎ গ্লিসারল নিলাম, CH2OH, CH2OH, গ্লিসারল নিলাম। এই যে গ্লিসারল, যার আণবিক ওজনটা বেশ M2 নেওয়া হলো, এর সঙ্গে নিশ্চয় 3 মোল অ্যাসিটাইল ক্লোরাইড বা 3 মোল অ্যাসিটিক অ্যানহাইড্রাইড বিক্রিয়া করবে, 3টে OH গ্রুপ আছে বলেই, তাহলে আমি 3 মোল অ্যাসিটাইল ক্লোরাইডই নিলাম, CH3COCl, এ থেকে 3 মোল HCl বেরিয়ে গেল, তৈরি হলো CH2OCOCH3, CH2OCOCH3, ঠিক CH2OCOCH3, এই যে CH2OCOCH3, CH2OCOCH3। এখন এই যে স্টারটি তৈরি হলো, এরও কিন্তু মলিকুলার ওয়েট হবে গিয়ে, এর মলিকুলার ওয়েট সেটা হলো অ্যালকোহলের মলিকুলার ওয়েটটা M2, তার সঙ্গে 3 গুণিত 42, অর্থাৎ এতটা পরিমাণে আণবিক ওজন বেড়ে যাবে। তাহলে এইভাবে যদি একটা অ্যালকোহলে একাধিক OH গ্রুপ থাকে, তাহলে এক কথা একটা পলিহাইড্রক্সি অ্যালকোহলের যদি আমরা নাম্বার অফ OH গ্রুপ বার করতে চাই, তাহলে এস্টারের আণবিক ওজন থেকে অ্যালকোহলের আণবিক ওজন বিয়োগ করে দিয়ে বিয়োগফলকে যদি 42 একক দিয়ে ভাগ করি, তাহলে আমরা সেই OH গ্রুপের সংখ্যা পেয়ে যাব। এক কথায় নাম্বার অফ OH গ্রুপ
in a polyhydric alcohol. Polyhydric alcohol সমান molecular weight of ester, molecular weight of ester minus molecular weight of alcohol divided by 42 42 ইউনিট দিয়ে ভাগ করে নিলে আমরা এইভাবে OH গ্রুপের সংখ্যা আমরা পেয়ে যাব। এটা খুবই গুরুত্বপূর্ণ। মাঝে মধ্যে পলিহাইড্রক্সি অ্যালকোহলের মানে পলিহাইড্রিক অ্যালকোহলের OH গ্রুপের সংখ্যা বার করতে দেওয়ার ক্ষেত্রে অ্যালকোহলের আণবিক ওজনটা বলে দেবে, এস্টারের আণবিক ওজনটা বলে দেবে, বিয়োগ করে বিয়োগফলটাকে 42 দিয়ে ভাগ করে নিলে আমরা পেয়ে যাব। বেশ, থার্ড টাইপের রিয়াকশন যেটা, সেটা হলো গিয়ে রিয়াকশন অফ অ্যালকোহল উইথ কার্বক্সিলিক অ্যাসিড, সেটা হলো এস্টারিফিকেশন রিয়াকশন। তাহলে এস্টারিফিকেশন রিয়াকশন, এই এস্টারিফিকেশন রিয়াকশনের ক্ষেত্রে অ্যাসিড এবং অ্যালকোহল, বিশেষ করে গাঢ় সালফিউরিক অ্যাসিড বা HCl গ্যাসের উপস্থিতিতে যদি বিক্রিয়া করানো হয়, তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের OH গ্রুপ আর অ্যালকোহলের H গ্রুপ মিলে জল আকারে বেরিয়ে যাবে। সেই জলটাকে গাঢ় সালফিউরিক অ্যাসিড বা HCl গ্যাস টেনে নিয়ে বিক্রিয়াটিকে একমুখী করে দেবে। তাহলে এক্সাম্পল হিসাবে আমি নিলাম একটা কার্বক্সিলিক অ্যাসিড আর ডবল বন্ড OH, তার সঙ্গে একটা নিলাম HO আর বা আর ড্যাশ, অ্যালকোহল নিলাম কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড অথবা HCl গ্যাস। এই নিলে স্বাভাবিকভাবে এক্ষেত্রেও কিন্তু একটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন টাইপের বিক্রিয়াটা ঘটবে। এক্ষেত্রে অ্যালকোহল সবসময় এক্ষেত্রে নিউক্লিওফাইলের ভূমিকা পালন করবে, কেননা কার্বক্সিলিক অ্যাসিডে যে CO বন্ড যখনই পাই ইলেকট্রনটা অক্সিজেন টেনে নেবে, সঙ্গে সঙ্গে লোন পেয়ারটা এখানে অ্যাটাক করলো, তারপরে যেটা তৈরি হলো আর CO মাইনাস, তারপর হচ্ছে OH আর অ্যালকোহলের OH আর ড্যাশ, অক্সিজেন লোন পেয়ার ডোনেট করেছে তাই এখানে প্লাস হয়ে গেল। পরবর্তীতে পজিটিভ চার্জগ্রস্ত অক্সিজেন আবার এই বন্ধন থেকে ইলেকট্রন টেনে নিল, হাইড্রোজেনটা প্লাস আকারে গিয়ে ঋণাত্মক চার্জগ্রস্ত অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে গেল। তাহলে তৈরি হলো OH আর O আর এটা আর ড্যাশ, অ্যালকোহল আর ড্যাশ। এবারে তার পরবর্তীতে যেটা তৈরি হলো যে কার্বনের উপর দুটো OH থাকা মানে সঙ্গে সঙ্গে আবার একটা অন্য জল বেরিয়ে গেল, জল বেরিয়ে গিয়ে তৈরি হলো RC⋯O আর ড্যাশ, এই এস্টারটি তৈরি হলো। এখন যেহেতু এই এস্টারটি এটা মূলত একটা SN2 টাইপের রিয়াকশন, ইট ইজ SN2 টাইপ রিয়াকশন। তাহলে SN2 টাইপস রিয়াকশন যদি হয়ে থাকে, তাহলে এবার আমরা বলবো যে এই অ্যাসিডের ক্ষেত্রে আর গ্রুপটা যত বাল্কি গ্রুপ হবে তত নিউক্লিওফাইলের অ্যাটাক করতে বাধাপ্রাপ্ত হবে। আবার একইভাবে যে যদি অ্যালকোহলের আর ড্যাশ গ্রুপটা বাল্কি গ্রুপ হয়ে থাকে, অর্থাৎ সাইজে বড় হয়, এক কথায় বেশি আণবিক ওজন বিশিষ্ট অ্যালকোহল হয়ে থাকে, তাহলেও কিন্তু এই কার্বনিল কার্বনে অ্যাটাক করতে বাধাপ্রাপ্ত হবে। সুতরাং এই অ্যাসিডের আর এর সাইজ যত কম হবে, এক কথায় অ্যাসিডের আণবিক ওজন যত কম হবে তত আর এর সাইজ কম হবে, আর অ্যালকোহলের ক্ষেত্রেও এর আণবিক ওজন যত কম হবে আর ড্যাশের সাইজ তত কম হবে, ফলে এই নিউক্লিওফিলিক অ্যাটাকটা তত সহজতর হবে এবং রেট অফ রিয়াকশন তত বেশি হবে। অতএব সো দ্য bulkier the acid, or alcohol, অ্যাসিড এবং অ্যালকোহল যত বড় সাইজের হবে, স্লোয়ার ইজ দ্য রেট
slower is the rate due to steric hindrance. Due to steric hindrance. স্টেরিক হিন্ড্রেন্সের কারণে রেটটা তত স্লোয়ার হবে। অতএব ডিক্রিজিং অর্ডার অফ দ্য rate of reaction of different acid and alcohol are each, সেটা হচ্ছে অ্যাসিডের ক্ষেত্রে সবচাইতে রেটটা বেশি হবে যদি সাইজটা অ্যাসিডের আর এর সাইজটা কম তথা আরটা এইচ হয়ে থাকে, অর্থাৎ ফর্মিক অ্যাসিড। তাহলে ফর্মিক অ্যাসিডের ক্ষেত্রে রেট বেশি হবে, তার পরবর্তীতে অ্যাসিটিক অ্যাসিড একটু কমে যাবে, পরবর্তীতে প্রোপানোয়িক অ্যাসিড CH3 CH2 COOH প্রোপানোয়িক অ্যাসিড, তারপরেই যদি সাইজটাকে আরও একটু করে নেওয়া হয়, বিশেষ করে CH3 আইসোপ্রোপাইল গ্রুপ করে দিলাম এখানে, CH3 নিয়ে COOH, এক কথায় ডাইমিথাইল অ্যাসিটিক অ্যাসিড, আর এটা তাহলে মিথাইল অ্যাসিটিক অ্যাসিড, ডাইমিথাইল অ্যাসিটিক অ্যাসিড। তারপরেও যদি আরও কমিয়ে দেওয়া হয় তাহলে নিশ্চয়ই ট্রাইমিথাইল অ্যাসিটিক অ্যাসিড নিতে হবে, CH3 COOH ট্রাইমিথাইল অ্যাসিটিক অ্যাসিড। তারপর আরও কম হবে যদি মিথাইলগুলোকে ইথাইল দিয়ে রিপ্লেস করা হয় তাহলে ট্রাই ইথাইল অ্যাসিটিক অ্যাসিড। এইভাবে ক্রমশই রিঅ্যাক্টিভিটি কমে যাবে। ঠিক অ্যালকোহলের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। ফর অ্যালকোহলগুলোর ক্ষেত্রে একইভাবে মিথাইল অ্যালকোহলের ক্ষেত্রে রেটটা সবচাইতে বেশি হবে, পরবর্তীতে ইথাইল অ্যালকোহলের ক্ষেত্রে একটু কমে যাবে, প্রোপাইলের ক্ষেত্রে আরও কমে যাবে, CH3 CH2 CH2OH, আইসোপ্রোপাইলে আরও কমবে, CH3 CH3OH। তারপর টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল CH3OH এর ক্ষেত্রে রেটটা আরও কম হবে। তারপরে আরও কম হবে যদি মিথাইলগুলো আবার ইথাইল দ্বারা রিপ্লেস করা হয়, তাহলে এইভাবে এস্টারিফিকেশনের রেটটা কম হবে। আচ্ছা, তারপরে আমরা চতুর্থ প্রকারের যে বিক্রিয়া, সেই বিক্রিয়াটি হচ্ছে অ্যাসিটাল বা কিটাল ফর্মেশন। অ্যাসিটাল and ketal formation. এই অ্যাসিটাল কিটাল ফরমেশনের ক্ষেত্রে মূলত এই অ্যালকোহলগুলো যদি কার্বনিল কম্পাউন্ডের সঙ্গে HCl গ্যাসের উপস্থিতিতে বিক্রিয়া করে, তাহলে প্রথমে 1 মোল কার্বনিল কম্পাউন্ড, সেটা যদি হয়ে থাকে, অ্যালডিহাইড হয়ে থাকে, তাহলে প্রথমে হেমিঅ্যাসিটাল আরও 1 মোল অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিটাল জাতীয় যৌগ তৈরি হয়। আবার কিটনের ক্ষেত্রে প্রথমে 1 মোল কিটন আর 1 মোল অ্যালকোহলের বিক্রিয়ায় প্রথমে হেমিকিটাল, তারপরে আরও 1 মোল অ্যালকোহল হয়ে গেলে সেটা হবে গিয়ে কিটাল জাতীয় যৌগ তৈরি হবে। তাহলে অ্যালকোহলস react with carbonyl compound in presence of HCl gas
to form acetal or ketal. কার্বনিল কম্পাউন্ড অ্যালডিহাইড হয়ে গেলে অ্যাসিটাল, আর কিটনের ক্ষেত্রে সেটা কিটাল এজ এ ফাইনাল প্রোডাক্ট আকারে এই অ্যাসিটাল কিটাল তৈরি হবে। হ্যাঁ, এক্সাম্পল আকারে আমরা প্রথমেই অ্যালডিহাইড নিলাম, আর CHO, তার সঙ্গে অ্যালকোহল R-OH, HCl গ্যাস, এক কথায় হাইড্রোজেন আয়ন বা গাঢ় সালফ্রিক অ্যাসিড নিলে প্রথমে অ্যালকোহল নিউক্লিওফাইল স্বাভাবিকভাবেই এই কার্বনে নিউক্লিওফাইল অ্যাটাক করলো, তৈরি হলো RCO- আর OH R ড্যাশ, অক্সিজেনের উপরে পজিটিভ চার্জ এসে গেল। পরবর্তী স্টেজে আবার পজিটিভ চার্জগ্রস্ত অক্সিজেন এখান থেকে প্রোটনকে বার করে দিল, প্রোটনটা বেরিয়ে গিয়ে অক্সিজেনের ঋণাত্মক নেগেটিভ চার্জ রয়েছে সেখানে যুক্ত হয়ে গেল, তৈরি হলো RCOH ড্যাশ, এটা হেমি অ্যাসিটাল তৈরি হলো, হেমি অ্যাসিটাল এটা তৈরি হলো। আরও 1 মোল অ্যালকোহল যদি নেওয়া হয়, আরও 1 মোল অ্যালকোহল নেওয়া হলো HOOR ড্যাশ, ওই অ্যাসিডের উপস্থিতিতে, তাহলে সেই HCl গ্যাসের উপস্থিতিতে এই OH এবং এই যে একটা OH আর সেই সঙ্গে H মিলে আবার জলটা বেরিয়ে গেল, জল বেরিয়ে গেল, তৈরি হলো RCOR ড্যাশ HOR ড্যাশ, ফাইনাল প্রোডাক্ট আকার এখানে তৈরি হলো অ্যাসিটাল। পরবর্তীতে যদি আমরা কিটোন নিয়ে থাকি, আর COR বা R ড্যাশ, সেই সঙ্গে অ্যালকোহলটাকে নিলাম R-OH, ওই একইভাবেই পাই ইলেকট্রন টেনে নিল, অ্যালকোহলের লোন পেয়ারে কার্বনকে অ্যাটাক করলো, HCl গ্যাসের উপস্থিতিতে তৈরি হলো RCO- R আর OH R ড্যাশ, অক্সিজেনের উপরে পজিটিভ চার্জ এসে গেল, আবার ইলেকট্রন OH বন্ধন মতো সেই ইলেকট্রন জড় অক্সিজেন টেনে নিল, হাইড্রোজেনটা প্রোটন আকারে গিয়ে ঋণাত্মক চার্জগ্রস্ত অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে প্রথমে যে অ্যাডিশন প্রোডাক্টটি তৈরি হলো সেটা RCROH, আর সেই সঙ্গে OR ড্যাশ, তাহলে তৈরি হলো এখানে হেমিকিটাল। তারপরে আরও 1 মোল অ্যালকোহল R-OH নেওয়া হলো, সেই HCl গ্যাসের উপস্থিতিতে আবার এখনো জল বেরিয়ে গেল, আর সেই সঙ্গে তৈরি হলো RCROR ড্যাশ OR ড্যাশ, কিটাল তৈরি হলো, কিটাল আকারে এটা তৈরি হলো। আমরা যদি এটা মনোহাইড্রিক অ্যালকোহল নিলাম, তাতে কিন্তু অ্যাসিটালের ক্ষেত্রেও 2 মোল অ্যালকোহল দরকার হলো, কিটালের ক্ষেত্রেও 2 মোল অ্যালকোহল দরকার হলো। এখন যদি একটা অ্যালকোহলকে ডাইহাইড্রিক অ্যালকোহল নিয়ে থাকি, তাহলে 1 মোল অ্যালকোহলের সঙ্গে 1 মোল কিটনের বিক্রিয়ায় সেই কিটাল জাতীয় যৌগ তৈরি হবে। তাহলে সেই কিটন হিসেবে আবার নিলাম RCR ডবল বন্ড O, আর সেই সঙ্গে একটা ডাইহাইড্রিক অ্যালকোহল OH CH2OH ইথিলিন গ্লাইকল নিলাম।
এই ক্ষেত্রে এই ইথিলিন গ্লাইকল আবার ঠিক একইভাবে এই অক্সিজেন আর এই দুটো হাইড্রোজেন মিলে জল আকারে বেরিয়ে গেল আর তৈরি হলো আর সি আর ও সিএইচ টু একটা সাইক্লিক কিটাল তৈরি হলো। সাইক্লিক কিটাল এটা তৈরি হলো। আমরা যদি একটা সাইক্লো মানে কার্বনিল কম্পাউন্ড নিই, একটা সাইক্লিক টাইপের, অর্থাৎ এই টাইপেরই নিলাম যে সাইক্লো হেক্সানন, তাহলে এই সাইক্লোহেক্সানন এটার সঙ্গে আবার সেই ইথিলিন গ্লাইকল ডাইহাইড্রিকই যদি নেওয়া হয়, OH CH2 OH CH2, এদের সঙ্গে আবার যথারীতি অক্সিজেনটা পরপর যেভাবে যে মেকানিজমে বিক্রিয়া ঘটলো সেইভাবে ঘটে যাবে আর তৈরি হবে C6, এই যে অর্থাৎ C6, অর্থাৎ এই এটা তৈরি হলো মাঝে এই OCH2 এই সাইক্লিক কিটালি আসলে তৈরি হলো। তাহলে এই ক্ষেত্রে যেটা দেখা গেল যে ফর অ্যাসিটাল or ketal formation, অ্যাসিটাল বা কিটাল ফরমেশনের ক্ষেত্রে এটা 2 mol alcohols are required for monohydrate alcohol. 2 moles alcohols are required for monohydrate alcohol, and 1 mole alcohols are required for dihydric alcohol. Dihydric অ্যালকোহলের ক্ষেত্রে শুধু 1 মোল অ্যালকোহল প্রয়োজন হচ্ছে। বেশ, আজকের মতো এখানেই শেষ করা হলো।